বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই আলোচনায় আমরা আলোচনা করব শোল্ডার জয়েন্টের কি ধরনের সমস্যা হতে পারে এবং তার জন্য কি ধরনের ব্যথা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। পেইন অ্যান্ড প্রবলেম অর্থাৎ শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমেই বলবো শোল্ডার জয়েন্ট সাধারণত কি দ্বারা গঠিত। আমরা শোল্ডার জয়েন্টের সাথে আরও অনেকগুলো জয়েন্ট মিলিত থাকে, সবগুলোকে মিলেই কিন্তু আমরা বলে থাকি শোল্ডার কমপ্লেক্স। অর্থাৎ শোল্ডার জয়েন্ট একা কিন্তু মুভমেন্ট করে না। যখনই আমরা শরীরে শোল্ডার জয়েন্টের মুভমেন্টের কথা চিন্তা করব, শোল্ডার জয়েন্ট সাধারণত কি দ্বারা গঠিত। আমরা শোল্ডার জয়েন্টের সাথে আরও অনেকগুলো জয়েন্ট মিলিত থাকে, সবগুলোকে মিলেই কিন্তু আমরা বলে থাকি শোল্ডার কমপ্লেক্স। অর্থাৎ শোল্ডার জয়েন্ট একা কিন্তু মুভমেন্ট করে না। যখনই আমরা শরীরে শোল্ডার জয়েন্টের মুভমেন্টের কথা চিন্তা করব, তখন তার সাথে কিন্তু আরও তিনটা জয়েন্ট মিলিত হয়ে একটা মুভমেন্ট তৈরি করে। তাহলে আমরা জেনে নেই যে এই শোল্ডার কমপ্লেক্স সাধারণত কি দ্বারা গঠিত। আমরা জানি যে শোল্ডার জয়েন্ট সাধারণত গঠিত তিনটা জয়েন্ট এবং একটা আর্টিকুলেশন, 3 জয়েন্ট অন আর্টিকুলেশন। অর্থাৎ এই 3 জয়েন্ট এবং আর্টিকুলেশনের মধ্যে রয়েছে গ্লিনোহিউমেরাল জয়েন্ট, অর্থাৎ যাকে আমরা বলে থাকি সবসময় সাধারণ ভাষায় শোল্ডার জয়েন্ট। আরেকটা হলো অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, আরেকটা হলো স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, আরেকটা হলো এটা জয়েন্ট না, এটা একটা আর্টিকুলেশন, এটাকে আমরা বলে থাকি স্ক্যাপুলোথোরাসিক আর্টিকুলেশন। এখন আমরা বলছি গ্লিনোহিউমেরাল জয়েন্ট অর্থাৎ শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্ট গঠিত হলো আপার হেড অফ দি হিউমেরাস এবং গ্লিনয়েড ক্যাভিটি। এই আপার হেড অ্যান্ড হিউমেরাস এবং গ্লিনয়েড ক্যাভিটি দ্বারা কিন্তু আমাদের সাধারণত এই শোল্ডার জয়েন্টটা গঠিত। এই শোল্ডার জয়েন্টের ভিতরে যদি আমরা আর্টিকুলেশন চিন্তা করি, তাহলে এই আর্টিকুলেশনের ভিতরে রয়েছে আমাদের সাইনোভিয়াল মেমব্রেন এবং এই সাইনোভিয়াল এই শোল্ডার জয়েন্টের ভিতরে যদি আমরা আর্টিকুলেশন চিন্তা করি, তাহলে এই আর্টিকুলেশনের ভিতরে রয়েছে আমাদের সাইনোভিয়াল মেমব্রেন এবং এই সাইনোভিয়াল মেমব্রেনের কাজ হলো সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করা। আর সাইনোভিয়াল ফ্লুইড সাধারণত কি কাজে লাগে? এই সাইনোভিয়াল ফ্লুইড আমাদের যে জয়েন্ট আমরা মুভমেন্ট করি, সেই মুভমেন্টকে লুব্রিকেন্ট হিসাবে কাজ করে। অর্থাৎ এই সাইনোভিয়াল মেমব্রেন থাকার কারণে আমাদের জয়েন্টে হাড়ের সাথে হাড়ের কোনো ঘর্ষণ লাগে না। আমাদের যে সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে, এই সাইনোভিয়াল ফ্লুইড কিন্তু সাইনোভিয়াল মেমব্রেন রয়েছে, এই সাইনোভিয়াল মেমব্রেন কিন্তু আমাদের সাইনোভিয়াল ফ্লুইডটাকে তৈরি করে থাকে। আর সাইনোভিয়াল ফ্লুইডের আরেকটা কাজ হলো সাইনোভিয়াল ফ্লুইড আমাদের জয়েন্টের যে আর্টিকুলেশনগুলো রয়েছে, কার্টিলেজ রয়েছে, লিগামেন্ট রয়েছে, ক্যাপসুল ভার্সা রয়েছে, সেই সমস্ত রিজিয়ন কিন্তু পুষ্টি সাপ্লাই দিয়ে থাকে। এই গ্লিনোহিউমেরাল জয়েন্টে সাইনোভিয়াল মেমব্রেন রয়েছে, হায়ালিন কার্টিলেজ রয়েছে, ক্যাপসুল ভার্সা এগুলো রয়েছে। সমন্বয়ে কিন্তু আমরা বলে থাকি সাধারণত শোল্ডার জয়েন্ট। এখন আমরা অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিয়াল প্রসেস অফ দি স্ক্যাপুলা এবং ক্লাভিকল এর সাথে কিন্তু যুক্ত হয়ে কিন্তু অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্টটা গঠিত হয়। তারপরে রয়েছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, স্টার্নাম এবং ক্লাভিকুলার সাথে জড়িত রয়েছে। এই যে আমরা যখন শোল্ডার জয়েন্টকে মুভমেন্ট করতে থাকি, তখন কিন্তু শোল্ডার জয়েন্ট একা মুভমেন্ট করে না, এই তিনটা জয়েন্ট এবং একটা আর্টিকুলেশনকে নিয়েই কিন্তু মুভমেন্ট করে থাকে। এখন সাধারণত আমরা বলতে পারি যে এই এতগুলো জয়েন্টের যে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে, এর যে কম্পোজিশনগুলো রয়েছে, কম্পোনেন্টগুলো রয়েছে, যে কোনো জায়গায় যদি এই প্রবলেমগুলো থাকে, যে কোনো ধরনের সমস্যা থাকে, সে কারণেই কিন্তু আমাদের শোল্ডার জয়েন্টে ব্যথা হতে পারে। এই শোল্ডার জয়েন্টটা সাধারণত 3 ডিগ্রি অফ ফ্রিডম জয়েন্ট, এখানে 3টা প্লান এবং 3টা অ্যাক্সেস কাজ করে থাকে। অর্থাৎ আমরা যদি কার্নোসোলজির ভাষায় বলতে পারি, তাহলে আমরা এটা বলতে পারি যে সাজিটাল প্লান
ফ্রন্টাল অ্যাক্সেস এবং ফ্রন্টাল প্লান, সাজিটাল অ্যাক্সেস এবং ভার্টিক্যাল হতে পারে। এই শোল্ডার জয়েন্টটা সাধারণত 3 ডিগ্রি অফ ফ্রিডম জয়েন্ট, এখানে 3টা প্লান এবং 3টা অ্যাক্সেস কাজ করে থাকে। অর্থাৎ আমরা যদি কার্ডিওলজির ভাষায় বলতে পারি তাহলে আমরা এটা বলতে পারি যে সাজিটাল প্লান, ফ্রন্টাল অ্যাক্সেস এবং ফ্রন্টাল প্লান, সাজিটাল অ্যাক্সেস এবং ভার্টিক্যাল প্লান, হরিজন্টাল অ্যাক্সেস। এখন এই প্লান এবং অ্যাক্সেসের উপরে নির্ভর করেই কিন্তু আমাদের এই ডিগ্রি অফ ফ্রিডম অনুযায়ী মুভমেন্ট করে থাকি। এখানে সাধারণত আমরা যদি শোল্ডার জয়েন্টের মুভমেন্টের কথা চিন্তা করি, যে আমরা যখন এক্সামিনেশন করতে যাব আমরা এগুলো যদি ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমাদের শোল্ডার জয়েন্টের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো না। আমাদের সঠিকভাবে ডায়াগনোসিস করতে গেলে আইডেন্টিফিকেশন করতে গেলে যে কোন ধরনের প্রবলেমের কারণে আমার শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে সেটা আইডেন্টিফিকেশন করতে গেলে কিন্তু আমাকে অবশ্যই শোল্ডার জয়েন্টের এই ডিগ্রি অফ ফ্রিডম সম্বন্ধে জানতে হবে, শোল্ডার জয়েন্টের আর্টিকুলেশন সম্বন্ধে জানতে হবে, আর শোল্ডার জয়েন্টের মুভমেন্টগুলো সম্বন্ধে জানতে হবে। তা আমরা সাধারণত জানি যে শোল্ডার জয়েন্টের কিন্তু 2 ধরনের মুভমেন্ট হয়ে থাকে। একটা হলো শোল্ডার জয়েন্টের মুভমেন্টগুলো সম্বন্ধে জানতে হবে। তা আমরা সাধারণত জানি যে শোল্ডার জয়েন্টের কিন্তু 2 ধরনের মুভমেন্ট হয়ে থাকে। একটা হলো অস্টোকাইনেমেটিক মুভমেন্ট আর একটা হলো আর্থোকাইনেমেটিক মুভমেন্ট। এই যে আমরা বলি অস্টোকাইনেমেটিক মুভমেন্ট এবং আর্থোকাইনেমেটিক মুভমেন্ট, এই অস্টোকাইনেমেটিক মুভমেন্ট বলতে আমরা তাহলে কী বুঝি? আমরা জানি যে যখন একটা বোন আর একটা বোনের ভিতরে মুভমেন্ট করবে, অর্থাৎ মুভমেন্ট উইথিন দ্য 2 বনি ফ্র্যাগমেন্ট, তখনই কিন্তু আমরা বলে থাকি অস্টোকাইনেমেটিক মুভমেন্ট। আর মুভমেন্ট উইথিন দ্য জয়েন্ট সারফেস অর আর্টিকুলার সারফেস, সেক্ষেত্রে আমরা বলতেছি আর্থোকাইনেমেটিক জয়েন্ট। অস্টিও মানে বোনস আর আর্থোকাইনেমেটিক মানে হলো জয়েন্ট। যখন মুভমেন্ট জয়েন্টের স্পেসের ভিতরে হবে তখন আমরা সেটাকে বলতেছি আর্থোকাইনেমেটিক মুভমেন্ট, আর যখন মুভমেন্ট হচ্ছে বোন টু বোন তখন আমরা সেই জায়গাটাকে বলতেছি অস্টোকাইনেমেটিক মুভমেন্টের কিন্তু অনেকগুলো টাইপস রয়েছে। সেই মুভমেন্টগুলো আমরা সাধারণত সচরাচর করে থাকি। আমরা এখানে ফিজিওলজিক্যাল মুভমেন্ট বলে থাকি। অস্টোকাইনেমেটিক মুভমেন্টকে আমরা নর্মাল মুভমেন্ট বলে থাকি, আবার ফিজিওলজিক্যাল মুভমেন্টও বলে থাকি। তাহলে কী কী মুভমেন্ট হচ্ছে? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন এবং সার্কামডাকশন। এই যে মুভমেন্টগুলো হচ্ছে এই মুভমেন্টগুলো কিন্তু মুভমেন্ট উইথিন দ্য বোন টু বোন। এই মুভমেন্টগুলো যখনই আমাদের রিস্ট্রিকশন হবে তখনই ধরে নিতে হবে যে আমাদের কোনো না কোনো প্রবলেম রয়েছে। আর এই প্রবলেমগুলো কী কারণে হতে পারে? যেহেতু বোন টু বোন মুভমেন্ট হচ্ছে, এখানে কিন্তু আমাদের একটা বোন আর একটা বোনের সাথে ঘর্ষণ লাগতে পারে, সেখানে ফ্রিকশান হতে পারে, তারপরে যে কোনো ধরনের আঘাতজনিত কারণে বোনের লিশন থাকতে পারে বা বোন টিউমার হতে পারে, বোনের ভিতরে অস্টিওপোরোসিস হতে পারে। এই নানান কারণে কিন্তু আমাদের সেখানে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এই অস্টোকাইনেমেটিক ব্যথা হওয়ার সম্ভাবনা আছে মুভমেন্টের সময় ডিউ টু মুভমেন্ট। অর্থাৎ অস্টোকাইনেমেটিক মুভমেন্টটা আমরা যখনই করতে যাব ব্যথা পাবো, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই অস্টোকাইনেমেটিক মুভমেন্টের ভিতরে যেহেতু ব্যথা হচ্ছে, অর্থাৎ এই ব্যথাটা বোন টু বোনের হচ্ছে। এখন ফিজিওলজিক্যাল মুভমেন্ট আর নর্মাল মুভমেন্ট আমরা যাই বলি না কেন, অস্টোকাইনেমেটিক মুভমেন্ট যাই বলি না কেন, এই মুভমেন্টগুলো কিন্তু একা করতে পারবে না। তাহলে এই মুভমেন্টগুলো করতে গেলে আর তার অ্যাসোসিয়েট কিছু কম্পোনেন্টের দরকার আছে, সেটাকে আমরা বলি আর্থোকাইনেমেটিক মুভমেন্ট। অর্থাৎ জয়েন্টের রিলেটেড যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু এর সাথে মুভমেন্ট করতে হবে। এই আর্থোকাইনেমেটিক মুভমেন্টকে আমরা আবার বেশ কয়েকভাবে ভাগ করতে পারি, বেশ কিছু টাইপ রয়েছে। যেমন আমরা ডিস্ট্রাকশান, যখন কোনো আমরা জয়েন্টকে ডিস্ট্রাকশান করি সেটাও কিন্তু আর্থোকাইনেমেটিক মুভমেন্ট হচ্ছে। অর্থাৎ এই ডিস্ট্রাকশানটা হচ্ছে শুধু জয়েন্টের সারফেসের ভিতরে, এটা কিন্তু অস্টোকাইনেমেটিক হচ্ছে না, অর্থাৎ বোন টু বোন হচ্ছে না। আমরা যখনই ডিস্ট্রাকশান করতে যাচ্ছি বা কোনো টেনশান দিচ্ছি বা কোনো ট্রাকশান দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে জয়েন্টের আর্টিকুলেশনের ভিতরে।
অর্থাৎ আর্টিকুলেশন স্পেসের ভিতর কিন্তু এই মুভমেন্টটা হচ্ছে। এরপরে রয়েছে কম্প্রেশন। আমরা যখনই ইনওয়ার্ড চাপ দিব, যখনই আমরা একটা প্রেশার ক্রিয়েট করব ভিতরের দিকে, তখন কিন্তু একটা তার স্পেসটা কমে আসতেছে, অর্থাৎ লেন্থ। আমরা যখন ডিস্ট্রাকশন করছি তখন আর্থোকাইনেমেটিক একটা লেন্থ বাড়তেছে, যখন আমরা কম্প্রেশন করতেছি লেন্থটা কমে আসতেছে। এরপরে আছে রোলিং, স্লাইডিং, তারপরে হলো রোলিং, স্লাইডিং, আর হলো স্লিপিং, অর্থাৎ স্পিনিং বলি আমরা, এটাকে আমরা বলি স্পিনিং। তো স্লাইডিং মুভমেন্ট কিন্তু সাধারণত আমাদের শরীরে সচরাচর খুব কম দেখা যায়, কারণ স্লাইডিং মুভমেন্ট সাধারণত আমাদের হয়ই না, কিন্তু আমাদের রোলিং হচ্ছে। হ্যাঁ, রোলিং মুভমেন্ট কিন্তু আমাদের শরীরে হচ্ছে, এবং কম্প্রেশন হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, এই ধরনের মুভমেন্টগুলো কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। যখনই আমরা কোনো শোল্ডার জয়েন্টের ব্যথা চিন্তা করব, ব্যথা নিয়ে কথা বলবো, তখনই কিন্তু আমাদের জানতে হবে যে কোন কোন রিজনে তার ডিসঅর্ডার আছে, এবং সেই ডিসঅর্ডারকে আমরা যদি ভালোভাবে ডায়াগনোসিস করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সঠিক রোগ নির্ণয় হবে না। আর রোগ নির্ণয় না হলে আমাদের চিকিৎসা পদ্ধতিও কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য আমাদের রোগ নির্ণয় করে, সঠিক ডায়াগনোসিস করে, ভালোভাবে অ্যাসেসমেন্ট করেই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে শোল্ডার জয়েন্টে কোন জায়গাতে সাধারণত ব্যথা হতে পারে। তা আমরা সাধারণত যে সমস্ত কারণগুলোর জন্য শোল্ডার জয়েন্টে ব্যথা হতে পারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে এই যে আমরা এতক্ষণ বললাম যে অস্টিওকাইনেমেটিক্স একটা সারফেস রয়েছে, যে অর্থাৎ বোন টু বোন। তাহলে প্রথমে আমরা দেখব যে বোনের কোনো ফ্র্যাকচার আছে কিনা, বোনে কোনো লিশন আছে কিনা। তাহলে বোনে যদি কোনো লিশন থেকে থাকে, তাহলে সেগুলো আমরা ভালোভাবে ডায়াগনোসিস করব। বোনের সমস্যা যদি থাকে, তাহলে সেখানে কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতি ধরন চেঞ্জ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা দেখব যে তার আর্থোকাইনেমেটিক, অর্থাৎ যে সমস্ত লিগামেন্ট, ক্যাপসুল, ভার্সা রয়েছে, সেখানে কোনো ইনজুর আছে কিনা, ইনফ্লামেশন আছে কিনা। তারপরে কিন্তু কিছু কিছু বিষয় আছে যে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে কিন্তু আমাদের এই সমস্ত শোল্ডার জয়েন্টে ব্যথা হতে পারে, অর্থাৎ বয়স যত বাড়তে থাকবে আমাদের ব্যথার পরিমাণটাও কিন্তু তত হতে থাকবে। এখন আমরা যখনই জানতে পারলাম যে আমাদের এই কারণগুলো ব্যথা হচ্ছে, তখনই কিন্তু আমরা ঠিক সেইভাবে পেশেন্টকে অ্যাসেসমেন্ট করব। আমরা পেশেন্টকে অ্যাসেসমেন্ট করার আগে সাবধানে চিন্তা করব যে পেশেন্টকে প্রথমেই বলবো যে আমরা অ্যাক্টিভ মুভমেন্ট করার জন্য বলবো, তারপরে কিন্তু আমরা প্যাসিভ মুভমেন্ট করে দেখব। আমরা কি দেখি সাধারণত মাসকুলোস্কেলেটাল যদি আমরা অ্যাসেসমেন্ট করতে যাই, আমরা কয়েকটা জিনিস কিন্তু লক্ষ্য করি। লুক, ফিল, মুভমেন্ট। অর্থাৎ লুক মানে কি, আমরা ফিজিক্যালি দেখছি সেখানে কি ধরনের প্রবলেম রয়েছে, ফিজিক্যালি আমরা দেখছি সেখানে কোনো প্রমিনেন্ট হয়ে আছে কিনা, সুইলিং হয়ে আছে কিনা, বার্সে মানে ব্রাউনেস হয়ে আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করি। তারপরে আমরা করি মানে কি, আমরা ফিজিক্যালি দেখছি সেখানে কি ধরনের প্রবলেম রয়েছে, ফিজিক্যালি আমরা দেখছি সেখানে কোনো প্রমিনেন্ট হয়ে আছে কিনা, সুইলিং হয়ে আছে কিনা, বার্সে মানে ব্রাউনেস হয়ে আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করি। তারপরে আমরা করি কি, এখানে ফিল করি, অর্থাৎ আমরা টেন্ডারনেস দেখি যে সেখানে টেন্ডারনেস কী পরিমাণ, কোন গ্রেডে টেন্ডারনেসটা রয়েছে, আমরা গ্রেডিং করে দেখি যে তার এই গ্রেডে টেন্ডারনেসটা রয়েছে। এরপরে আমরা দেখি মুভমেন্ট করতে গেলে আমি তো ইতিপূর্বে আলোচনাই করলাম যে সেখানে দুই ধরনের মুভমেন্ট হয়, একটা হলো অস্টোকাইনেমেটিক মুভমেন্ট আর একটা হলো আর্থোকাইনেমেটিক মুভমেন্ট। আমরা এই মুভমেন্টগুলো করে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন ধরনের লিশন রয়েছে। তো সাধারণত যদি আমরা বলি যে শোল্ডার জয়েন্টে কি ধরনের প্রবলেমগুলো হয় এবং কি ধরনের ডিসঅর্ডারগুলো হয়, তা সেখানে আমরা প্রথমেই বলবো যে প্রথমে আমরা সেখানে ফ্র্যাকচার হতে পারে, শোল্ডার ডিসলোকেশন হতে পারে, তারপরে বাইসিপ টিয়ার হতে পারে, তারপরে টেন্ডেনাইটিস হতে পারে, বার্সাইটিস হতে পারে, তারপরে সাব অ্যাক্রোমিয়াল বার্সাইটিস হতে পারে, ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন হতে পারে, রিঅ্যাক্টিভ ক্যালসিফিকেশন হতে পারে, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হতে পারে,
এবং শোল্ডার ইম্প্যাচমেন্ট সিনড্রোম হতে পারে। আমরা কিন্তু সাধারণত দেখে থাকি যে সব সাধারণত রোগীরা আমাদের কাছে এসে বলে থাকে যে আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে। শুধু ফ্রোজেন শোল্ডারের কারণেই কিন্তু শোল্ডার জয়েন্টের ব্যথা হয় না। তার রোটেটরি কাপ লিশন হতে পারে, তার যে কোনো মাসল টিয়ার হতে পারে, তার যে কোনো লিগামেন্ট টিয়ার হতে পারে, যে কোনো ক্যাপসুল ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে। এই নানান কারণে কিন্তু আমাদের শোল্ডার জয়েন্টের ব্যথা হতে পারে। তো এখন আজকে আমরা জানবো যে কোন ধরনের ব্যথায় সাধারণত কী ধরনের আমরা ডায়াগনোসিস করে থাকি। আমরা কিন্তু শোল্ডার জয়েন্টের এই যে আমরা এতগুলো কারণ বললাম, এই কারণের চিকিৎসা পদ্ধতি কিন্তু এক না। বিভিন্ন ধরনের চিকিৎসা সমস্যার উপরে নির্ভর করবে তার ফিজিওথেরাপি বা কনজারভেটিভ বা সার্জিক্যাল ট্রিটমেন্ট। তা আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের কারণে কিভাবে আমাদের শোল্ডার জয়েন্টের ব্যথা হচ্ছে। আরেকটা আমরা আলোচনা করব যে সাব অ্যাক্রোমিয়াল বার্সাইটিস বা বার্সা ইনফেকশন হলে কিভাবে আমাদের কী ধরনের ব্যথা হতে পারে এবং মুভমেন্টে কী ধরনের হতে পারে। আর শোল্ডার জয়েন্টের কিন্তু আরেকটা কারণ রয়েছে, ব্যথার কারণ হচ্ছে শোল্ডার জয়েন্টের ব্যথা হতে পারে। সেটা হলো যদি আমাদের কোনো দীর্ঘদিন যদি নেক পেন থাকে, ঘাড়ের ব্যথা থাকে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের শোল্ডার জয়েন্টের ব্যথা হতে পারে। কারণ আমাদের যে সার্ভাইকাল রিজন রয়েছে, সেই সার্ভাইকাল রিজন থেকে সার্ভাইকাল প্লেক্সাস কম্প্রেশন থাকলে কিন্তু ব্যথাটা আমাদের শোল্ডার জয়েন্টের দিকে চলে আসে এবং শোল্ডার জয়েন্টে দীর্ঘদিন ব্যথা থাকার কারণে সেখানে অনেকগুলো জটিলতা, অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে যেমন আমরা বলে থাকি যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হতে পারে, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হতে পারে, তার বার্সা ইনফ্লামেশনও হতে পারে, তার নার্ভ কম্প্রেশন থাকার কারণে, দীর্ঘদিন নার্ভ কম্প্রেশন থাকার কারণে আমাদের শোল্ডার জয়েন্টের যে সমস্ত মাসল রয়েছে, যে সমস্ত নার্ভ রয়েছে, সেই মাসলগুলো কিন্তু অ্যাট্রফি হয়ে যেতে পারে এবং তার শোল্ডার জয়েন্টের মুভমেন্ট রিস্ট্রিকশন হতে পারে। এই জন্য আমরা অ্যাসেসমেন্ট করার আগে সর্বপ্রথম দেখব যে তার ঘাড়ের কোনো সমস্যা আছে কিনা, দীর্ঘদিন যাবৎ সে কোনো নেক পেনে ভুগছে কিনা, এই সমস্ত কারণ নির্ণয় করে তারপরে কিন্তু আমরা চিকিৎসায় যাব। এখন আমরা জেনে নেই যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস আর ফ্রোজেন শোল্ডার বলতে আমরা কি বুঝি। আমরা এর আগে আলোচনা করে আসলাম যে আর্টিকুলেশন অফ শোল্ডার জয়েন্ট। সেখানে আমরা বলেছি যে এই আর্টিকুলেশন অফ শোল্ডার জয়েন্টের মধ্যে রয়েছে হেড অফ দি হিউমেরাস এবং গ্লিনয়েড ক্যাভিটি অফ দি স্ক্যাপুলা। এবং হেড অফ দি হিউমেরাস গ্লিনয়েড ক্যাভিটি তো এমনি থাকে না, সেখানে কিছু আর্টিকুলেশন থাকে, সেখানে থাকে ক্যাপসুল, সেখানে থাকে বার্সা, সেখানে থাকে হাইলিন কার্টিলেজ। এই যে হাইলিন কার্টিলেজ থাকে, এই হাইলিন কার্টিলেজ কভার বাই সাইনোভিয়াল মেমব্রেন। এই সাইনোভিয়াল মেমব্রেন কিন্তু আমি ইতিপূর্বে বলেছি যে সাইনোভিয়াল মেমব্রেন আমাদের সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে এবং সাইনোভিয়াল ফ্লুইড আমাদের কি করে এই শোল্ডার জয়েন্টকে মুভমেন্ট করতে সহযোগিতা করে এবং এখানে যে সমস্ত লিগামেন্ট রয়েছে, যে সমস্ত বার্সা রয়েছে, ক্যাপসুল রয়েছে, সেই রিজনগুলোকে কি করে নিউট্রিশন সাপ্লাই দেয়। এখন অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলতে আমরা কি বুঝি। আমাদের শোল্ডার জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে, এই সাইনোভিয়াল ফ্লুইড প্রথমে কি হয়, ইনফ্লামেশন হয়। সাইনোভিয়াল ফ্লুইডটা দেখতে কেমন, আমরা যেমন কোনো ডিম ভাঙলে যেমন ডিমের দুইটা অংশ বের হয়, একটা হলো সাদা অংশ আর একটা হলো হলুদ অংশ। এই সাদা অংশটার মতোই কিন্তু দেখতে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড। আমরা কিন্তু অনেক সময় গরু, খাসি অথবা মুরগি জবাই করার পরে যে আমরা তাদের যে জয়েন্টগুলো রয়েছে, সেই জয়েন্টগুলো যখন আমরা আর্টিকুলেশন ডিস্ট্রাকশন করতে যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাই এই ফ্লুইডগুলো দেখা যায়, সেটা সাদা পিচ্ছিল একটা পদার্থ। এখন এই সাইনোভিয়াল ফ্লুইডের কাজ আমরা বারবার বলেছি যে সাইনোভিয়াল ফ্লুইডের কাজ হলো মুভমেন্টকে অ্যাসিলারেশন করা, অর্থাৎ মুভমেন্টকে সহযোগিতা করা। সাইনোভিয়াল ফ্লুইড না থাকলে একটা হাড় আরেকটা হাড়ের সাথে ঘর্ষণ হবে, ফ্রিকশন হবে, ফলে ডিসঅর্ডার প্রবলেম আরও বাড়তে থাকবে। সাইনোভিয়াল ফ্লুইড আমাদের সেটা কী করে, এই ফ্রিকশনকে প্রিভেনশন করে থাকে, প্রোটেকশন দিয়ে থাকে। তো এখন এই যে সাইনোভিয়াল ফ্লুইড নর্মাল আমরা জানতে পারলাম যে একটা সাদা পিচ্ছিল পদার্থ। যখনই এই সাইনোভিয়াল ফ্লুইড ইনফ্লামেশন হয়ে যাচ্ছে,
সাইনোভিয়াল ফ্লুইড যখন ইনফ্লামেশন হয়ে যাচ্ছে তখন এই সাইনোভিয়াল ফ্লুইড আমরা যদি চিন্তা করি তাহলে আমরা সাধারণত দেখি যে জেলি যেমন আঠালো জাতীয় হয়, লালচে, হলুদাভ এবং আঠালো জাতীয় হয়, ঠিক সাইনোভিয়াল ফ্লুইডটাও কিন্তু এরকম জেলির মতো শক্ত হয়ে যায়। এজ এ রেজাল্ট কী হচ্ছে, এই সাইনোভিয়াল ফ্লুইড আমাদের যে অ্যাক্সিলারি স্যাক রয়েছে সেই অ্যাক্সিলারি স্যাকের ভিতরেও তার অ্যাডিশন ফর্মেশন করে এবং তার শোল্ডার জয়েন্টকে এবং তার মুভমেন্টে বিভিন্ন ধরনের মুভমেন্টকে সে ইনহিবিশন করে দেয়, অর্থাৎ তার মুভমেন্ট আস্তে আস্তে রিস্ট্রিকশন করে দেয়। এই শোল্ডার অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস যখনই এই সাইনোভিয়াল ফ্লুইডটা ইনফ্লামেশন হয়ে গেল এবং এটা জেলির মতো শক্ত হয়ে গেল, তখন তার এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয়। এই 4টা স্টেজ রয়েছে। এই 4টা স্টেজের মধ্যে যখন 1, 2 থাকে, এই ক্ষেত্রে কিন্তু অনেক ব্যথা থাকে, 3তেও অনেক ব্যথা থাকে এবং স্টেজ 4-এ যায় কিন্তু তার ব্যথাগুলো কমতে থাকে, কিন্তু তার মুভমেন্ট রিস্ট্রিকশনটা বেড়ে যায়। এখানে আমরা যখন অন এক্সামিনেশন করতে যাব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে মিডিয়াল রোটেশন খুবই সিভিয়ার রিস্ট্রিকশন হয়ে যায়, দেন লেটারাল রোটেশন, অর্থাৎ মিডিয়াল রোটেশনটা সবচেয়ে বেশি পরিমাণ রিস্ট্রিকশন হচ্ছে। এখানে এই গ্রেডের উপর নির্ভর করবে তার এই শোল্ডার জয়েন্টে কী ধরনের মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্ট রিস্ট্রিকশন কতটুকু হচ্ছে, তার ওই গ্রেডিং, শোল্ডার জয়েন্টের গ্রেডিং থেকে আমরা নির্ণয় করতে পারবো। শোল্ডার জয়েন্টের প্রোগ্রেসিস কিন্তু, ট্রিটমেন্ট প্রোগ্রেসিস কিন্তু অনেক ভালো। আমরা যদি প্রথম দিকে স্টেজ 1, 2-তে যদি চলে আসি তাহলে কিন্তু খুব দ্রুত এই রোগী ভালো করা সম্ভব, কিন্তু যখন 3 এবং 4 স্টেজে চলে আসে তখন এই ফ্রোজেন শোল্ডার চিকিৎসা করতে দীর্ঘ সময় লেগে যায়। রোগীরা পরবর্তীতে হতাশা হয়ে যান, বিরক্ত হয়ে যান এবং তারা ট্রিটমেন্ট নিতে আগ্রহ প্রকাশ করেন না। পরবর্তীতে কিন্তু তারা জটিল সমস্যায় ভুগতে থাকেন, অর্থাৎ হাতটা একদম ডিজেবল হয়ে যাচ্ছে, এই হাত দিয়ে তখন আর কোনো কাজ করা সম্ভব হয়ে থাকে না। তা আমরা এই যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এবং ফ্রোজেন শোল্ডার, এটা নিয়ে আমরা কথা বলছি আজকে। এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এবং ফ্রোজেন শোল্ডার যখন হবে তখন কিন্তু পেশেন্ট সাধারণত বুঝতে পারে না, অল্প অল্প ব্যথা, এটা নিয়ে সে নানান ধরনের কাজকর্ম, দৈনন্দিন এডিএল যে কাজগুলো রয়েছে দৈনন্দিন সেই কাজগুলোও করে থাকে এবং তার বিভিন্ন ফাংশনাল অ্যাক্টিভিটি করে থাকে, সে এটা আমলে নিচ্ছে না। আস্তে আস্তে এটা যখন বাড়তে থাকে তখনই কিন্তু পেশেন্ট তার সমস্যাগুলো নিয়ে একসময় ডাক্তারের শরণাপন্ন হয় এবং সেখানে গিয়ে জটিলতা ধারণ করে। আমি এরকম লক্ষ্য করেছি যে এই ধরনের ব্যথায় সাধারণত রুগীরা সরাসরি কিন্তু কোনো ফিজিওথেরাপিস্টের কাছে আসেন না। সে প্রথমে হয়তো কোনো ওষুধের দোকানদারকে বলে ওষুধ নিয়ে খাচ্ছে, পরবর্তীতে তার পার্শ্ববর্তী কোনো পল্লী চিকিৎসকের কাছে যাচ্ছে এবং একজন MBBS ডাক্তারের কাছে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেখানে এক্সরে করা হচ্ছে, MRI করা হচ্ছে, নানান ধরনের পরীক্ষা টরীক্ষা করে অনেক সমস্যা তৈরি করে পরবর্তীতে একসময় দেখা যাচ্ছে যে সে ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়। অর্থাৎ এই শোল্ডার জয়েন্টটা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এটা এমন একটা ডিজিজ, এটা কিন্তু কোনো ওষুধে সাধারণত ভালো ফল পাওয়া যায় না। এটা সাধারণত ফিজিওথেরাপিতে খুবই ভালো ফল পাওয়া যায় যদি প্রথম দিকে রুগী আসে। এখানে 10-15টা সেশনে কিন্তু রুগী একদম সুস্থ হয়ে যায়। এটার প্রগনোসিস আগে বলছি যে এটা 100% প্রগনোসিস ভালো, এটা রুগী খুব দ্রুত ভালো হয়ে যায়। এখন প্রশ্ন হলো, রুগীরা সাধারণ ধারণা না থাকার কারণে এই ব্যথার জন্য কার কাছে যাবে সেটা কিন্তু তারা বুঝতে পারে না থাকার কারণে বিভিন্ন জায়গায় তারা গিয়ে তারা সময় নষ্ট করে এবং তারা রিস্ট্রিকশন হয়ে পরবর্তীতে ফিজিওথেরাপিস্টের কাছে আসে। আমি লক্ষ্য করেছি যে এই যে ফ্রোজেন শোল্ডার হলো, এই ফ্রোজেন শোল্ডার হতে হতে একসময় যখন তার ব্যথা হচ্ছে সে হাতটাকে আর নাড়াচ্ছে না, টোটালি নাড়াচ্ছে না, হাতটা নাড়াচ্ছে না। এর কারণেই কিন্তু তার এই রিস্ট্রিকশন দিন দিন বেড়েই চলছে। এখন আমরা কিভাবে এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এবং ফ্রোজেন শোল্ডারকে ডায়াগনোসিস করব? আমরা প্রথমেই বলে নেব যে এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস অর ফ্রোজেন শোল্ডার বা এই অথবা এটা আরেকটা নাম পেরিআর্থারাইটিস, এটা যাই বলি না কেন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো এক্সরে, MRI অর্থাৎ রেডিওলজিক্যাল কোনো ফাইন্ডিংসের কোনো প্রয়োজন নাই
যদি আমরা এখানে বুঝতে পারি যে এখানে আমাদের অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হয়েছে বা চিন্তা করতে পারি, তাহলে কিন্তু নয়। এখন যদি আমি এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কথা চিন্তা করি, যেমন ইতিপূর্বে আমি বলেছি যে সেখানে ডিসলোকেশন হতে পারে, সেখানে ফ্র্যাকচার হতে পারে, সেখানে ইম্পাইজমেন্ট হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, বা বার্সাইটিস হয়েছে, ক্যাপসুলাইটিস হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু আমি এমআরআই বা যে কোনো ধরনের একটা এক্সরে করতে পারি, সেখানে ক্যালসিফিকেশন আছে কিনা এই সমস্ত ডায়াগনোসিস করার জন্য। কিন্তু যদি আমি বুঝতে পারি যে এটা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সরে এমআরআই কোনো দরকারই নেই। এখানে আমরা সঠিক অন এক্সামিনেশন কিছু টেস্ট করে কিন্তু শোল্ডার জয়েন্টের কিছু মুভমেন্ট করে কিন্তু আমরা 100% বলতে পারবো যে এটা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। তো অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা ব্যবহার করব? আমরা এখানে সাধারণত 3 ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি। প্রথম হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, এরপরে সার্জিক্যাল ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট, আপনি কিছু ওষুধ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খেতে পারেন, খেয়ে দেখতে পারেন যে তার ব্যথা কমে যাচ্ছে কিনা। যদি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগে তার ব্যথা চলে যায়, তাহলে তার আর অন্য প্রসিডিউরে যাওয়ার কোনো দরকার নাই, সেখানেই কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু সাধারণত অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসে আমি দেখেছি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধে খুব একটা কাজ হয় না। আর এই ওষুধ খাওয়ার পরে রোগীর কিন্তু আরও অনেক জটিলতা এবং সাইড এফেক্ট দেখা দেয়। যেহেতু ব্যথার ওষুধ মানেই অনেক জটিলতা, কাজেই ব্যথার ওষুধ খাইলে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে সেগুলো হতে পারে। এই জন্য আমি বলবো যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার হলে আমাদের ব্যথার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ এখানে যেহেতু আমাদের সাইনোভিয়াল মেমব্রেন বা সাইনোভিয়াল ফ্লুইড যেখানে আক্রান্ত হয়েছে এবং সেখানে রিস্ট্রিকশন হয়ে যাচ্ছে, তা আমরা যদি এই অর্থাৎ আর্থোকাইনেমেটিক যে মুভমেন্টগুলো রয়েছে, আমরা যদি এই আর্থোকাইনেমেটিক মুভমেন্টগুলোকে যদি ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু এখানে আমাদের এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস কিন্তু রিডিউস হয়ে যাবে। তাহলে আমরা ফিজিওথেরাপিতে সাধারণত কী করে থাকি? ফিজিওথেরাপিতে প্রথমে আমরা কিছু ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করে থাকি, যেমন তার মধ্যে রয়েছে আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথেরাপি, মাইক্রোওয়েভ ডায়াথেরাপি, আইএফটি, আইআরআর, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা কী করি, তার যে সারাউন্ডিং মাসলগুলো রয়েছে সেই মাসলগুলো স্পাজম কমানো হয় এবং এখানে ব্যথা কমে যায়। আপনারা জানেন যে যখনই আমরা কোনো হিট প্রডিউস করছি, হিট থেরাপি দিচ্ছি, অর্থাৎ যখন কোনো ইলেকট্রোথেরাপি ইউজ করছি, তখন কিন্তু আমাদের এই হিটে কিন্তু কিছু ফিজিওলজিক্যাল ইফেক্ট চলে আসে, তারপরে থেরাপিউটিক ইফেক্ট আসে। ফিজিওলজিক্যাল ইফেক্ট পার হওয়ার পরে কিন্তু থেরাপিউটিক ইফেক্ট আসে। ফিজিওলজিক্যাল ইফেক্টটা কী হতে পারে? এখানে সাধারণত আমরা জানি যে যখনই আমরা কোনো জায়গায় হিট দিচ্ছি, তখন সেখানে কিন্তু একটা ভাস্কুলার ইফেক্ট হচ্ছে, অর্থাৎ ভেসোডাইলেশন হচ্ছে। ভাস্কুলার ইফেক্ট হচ্ছে, ভেসোডাইলেশন হওয়ার ফলে সেখানে প্রচুর পরিমাণ ব্লাড সাপ্লাই হচ্ছে, প্রপার নিউট্রিশন যাচ্ছে, এবং আমাদের যে ব্রেডিকাইনিন, যে সমস্ত ব্যথা ইনফ্লামেশন তৈরি করার যে সমস্ত কেমিক্যাল মেডিয়েটরগুলো রয়েছে, ব্রেডিকাইনিন রয়েছে, হিস্টামিন রয়েছে, সাইটোনিন রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইনহিবিট করে দিচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই সঠিকভাবে হওয়ার কারণে। এখানে কিন্তু ইনহিবিট করে দিচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের নিউরোমাস্কুলার ইফেক্ট হচ্ছে। এই নিউরোমাস্কুলার ইফেক্টের কারণে কিন্তু আমাদের ব্যথা কমে যাচ্ছে। 3 নম্বর হলো যে এখানে আমাদের মেটাবলিক প্রক্রিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। আর 4 নম্বর হলো আমাদের হেমোডাইনামিক প্রক্রিয়াকে বাড়াচ্ছে। এই যে হেমোডাইনামিক যে বিষয়টা, এই হেমোডাইনামিক কী হচ্ছে? আমাদের যখনই কোনো ইনফ্লামেশন হচ্ছে, সেখানে কেমিক্যাল মেডিয়েটর যাচ্ছে, এবং আমাদের হেমোডাইনামিক কী হচ্ছে? ডাব্লিউবিসি, আরবিসি এর ডাইনামিক্স অর্থাৎ মুভমেন্টটা বেড়ে যাচ্ছে, সেখানে বেশি পরিমাণ সাপ্লাই হচ্ছে, পরে এই কেমিক্যাল মেডিয়েটরগুলোকে কিন্তু তারা ইনহিবিট করছে। এই যে আমরা তাপ প্রয়োগ করার ফলে যেই ঘটনাগুলো ঘটছে, এর কারণে আমাদের কি হচ্ছে?
আমাদের মাসলের কিন্তু স্পাজম কমে যাচ্ছে। মাসলের স্পাজম কমার ফলে কিন্তু আমাদের আর ব্যথা হচ্ছে না। মাসলের স্পাজম কমার ফলে আর ব্যথা হচ্ছে না। ফলে আমরা তাপ দিলে আমরা কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে যখনই আমরা কোনো জায়গায় ব্যথা হয় সেখানে তাপ দিলে ব্যথাটা কিন্তু কমে যায়। তবে এই তাপ দিলে অর্থাৎ হিট আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না, কারণ অ্যাকুট স্টেজে কিন্তু হিট ইউজ করা যাবে না। কারণ আমরা প্রথমে বলছি যে হিট ইউজ করলে এটা ভেসোডাইলেশন হয়। এই হিট ইউজ করলে আপনি অ্যাকুট ক্ষেত্রে যদি আপনি কোনো আঘাত পাইছেন, সফট টিস্যু ইঞ্জুরি হয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনি হিট ইউজ করতে যান তাহলে কিন্তু এটা আপনার ভেসোডাইলেশন হয়ে যাবে এবং আপনার ওইখানে দরকার হলো ভেসোকনস্ট্রাকশন, অর্থাৎ এখানে আপনার বরফ ইউজ করতে হবে। এই জন্য আমরা সাধারণত বলে থাকি যে 3 দিন পার হওয়ার পরে অর্থাৎ 72 ঘন্টা পার হওয়ার পরে অ্যাকুট স্টেজ থেকে পরবর্তীতে আমরা হিট অ্যাপ্লাই করতে বলি। তো আমরা এই ধরনের ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট দিয়ে আমরা তার ব্যথাগুলো কমাতে পারি এবং তার ভিতরে যে ইনফ্লামেশন রয়েছে আল্ট্রাসাউন্ড ইউজ করলে তার পিজো ইফেক্টিভ ইফেক্ট দ্বারা সেখানে একটা মাইক্রো মেসেজ হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা ব্যথা কমাতে পারি। এই ধরনের ব্যথা কিন্তু আমরা সাধারণত কমাতে পারি। তাহলে আমরা আর কি ধরনের কাজ করে থাকি? আমরা কিন্তু সাধারণত ফিজিওথেরাপিতে যে মেইন কাজগুলো করে থাকি অ্যাডিসিভ ক্যাপসুলেটরের জন্য, সেটা হচ্ছে যেই কাজটা করে থাকি সেটা হলো মূলত অ্যাডিসিভ ক্যাপসুলেটরের জন্য যে কাজটা করে থাকি সেটা হলো যে আমরা ম্যানুয়াল থেরাপি দিয়ে থাকি। আমরা বিভিন্ন ধরনের শোল্ডার জয়েন্টকে মোবিলাইজেশন করে থাকি এবং যে আর্টিকুলেশনগুলো এফেক্টেড রয়েছে, শর্টেনিং হয়েছে, সেগুলোকে আমরা স্ট্রেসিং করে থাকি, মোবিলাইজেশন করে থাকি। করার ফলে কিন্তু আমরা সেই ব্যথা কমাতে পারি। এতে হয় কি, রেঞ্জ বেড়ে যায়, আমাদের যে রেঞ্জ অফ মোশন রয়েছে সেই রেঞ্জ অফ মোশন বেড়ে যায়। আমরা পেন্ডুলাম এক্সারসাইজ দিতে পারি, ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ দিতে পারি এবং বিভিন্ন ধরনের মুভমেন্ট করে কিন্তু আমরা সেই রোগীর রেঞ্জ অফ মোশন বাড়াইতে পারি এবং একসময় রোগী বেটার ফিল করে। দর্শকবৃন্দ, আজকে আমরা যেটা আলোচনা করছিলাম যে শোল্ডার জয়েন্ট পেইন অ্যান্ড আদার ডিসঅর্ডার অর প্রবলেম। তা আমরা তার ভিতরে বলেছিলাম যে শোল্ডার জয়েন্টে সাধারণত ডিসলোকেশন হয়ে থাকে এবং ফ্র্যাকচার হয়ে থাকে। যে শোল্ডার জয়েন্টে ডিসলোকেশন হয় যেটা হেড অফ দি হিউমেরাস অ্যাসিটাবুলামের গ্লিনয়েড ক্যাভিটির ভিতরে যেটা আর্টিকুলেশন আছে সেটা বের হয়ে আসে, অর্থাৎ এটা তার স্থানচ্যুত হয়ে থাকে। এটাকে আমরা সাধারণত বলে থাকি যে এটা ডিসলোকেশন। আমাদের এই ডিসলোকেশন যখন হবে এটা কি কারণে হয়? এটা সাধারণত হয় আউটস্ট্রেচ হ্যান্ড যদি উপর থেকে পড়ে যাওয়া হয় এবং যে কোনো ধরনের ফোর্স, এক্সটার্নাল ফোর্স, এবং অনেক সময় খেলাধুলাজনিত আঘাতের কারণে হতে পারে, যে কোনো ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে এবং অ্যাথলেটিক্স রিলেটেডও স্পোর্টস ইঞ্জুরির কারণেও কিন্তু এই শোল্ডার ডিসলোকেশন হয়ে থাকে। তো এটা যদি হয়ে থাকে আমরা সাধারণত এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি, তাকে দেখে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা শোল্ডার জয়েন্টে দেখে কিন্তু আমরা এটা বুঝতে পারি। তো এটার সাধারণত ডায়াগনোসিস করা হয় যে আমরা একটা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস দেখতে পারি, এক্সরে করে আমরা তার পজিশনটাকে দেখতে পারি। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অফ শোল্ডার ডিসলোকেশন? যে শোল্ডার ডিসলোকেশনের ট্রিটমেন্ট হলো যে আমরা প্রথমেই তার শোল্ডার যে নর্মাল অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্ট আমরা কারেকশন করে দিব, আমরা এক্সটার্নাল ফোর্স দিয়ে সেই অ্যালাইনমেন্টকে কারেকশন করে দিব এবং শোল্ডার জয়েন্টটাকে আমরা ইমোবিলাইজ করে দিব, যাতে ফার্দার আর ডিসলোকেশন হওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা এই ইমোবিলাইজ করে দিব এবং এই কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। শোল্ডার ইমোবিলাইজেশন এবং কনজারভেটিভ ট্রিটমেন্টের পরবর্তীতে আমরা এটার ফিজিওথেরাপি স্টার্ট করব। ফিজিওথেরাপিতে আমরা কি করব? সাধারণত আমরা ব্যথা কমানোর জন্য আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি ইউজ করতে পারি। সেটা আফটার অ্যাকিউট ইঞ্জুরির 72 আওয়ার্স পরে আমরা এটার আল্ট্রাসাউন্ড থেরাপি দিতে পারি, IRR ইউজ করতে পারি, শর্ট ওয়েভ ইউজ করতে পারি টু রিডিউস পেইন অ্যান্ড ইনফ্লামেশন। তাছাড়া আমরা কি করতে পারি? শোল্ডার জয়েন্টকে আমরা স্ট্রেনথেনিং করতে পারি, অর্থাৎ রোটেটরি কাপ মাসল, যে সমস্ত মাসল শোল্ডার জয়েন্টকে স্টেবিলাইজ দিয়ে থাকে সেই স্টেবিলাইজার মাসলগুলোকে আমরা স্ট্রেনথেনিং করতে পারি। তার ভিতরে রয়েছে রোটেটরি কাপ মাসল। এই রোটেটরি কাপ মাসলকে যদি আমরা স্ট্রেনথেনিং করতে পারি তাহলে ফার্দার ডিসলোকেশন হওয়ার চান্স থেকে আমরা বাঁচতে পারবো।
এরপরে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো এই শোল্ডার ইম্পাইজমেন্ট। শোল্ডার ইম্পাইজমেন্ট বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? শোল্ডার ইম্পাইজমেন্ট হলো যে এই জিনিসটা হলো যে এটা এক্সেসিভ স্কুইজিং অ্যান্ড রাবিং অফ দি রোটেটরি কাপ, অর্থাৎ এক্সেসিভ স্কুইজিং হয়ে থাকে, স্কুইজ হয়ে থাকে রোটেটরি কাপ মাসল সাধারণত। এটাকে আমরা বলে থাকি ইম্পাইজমেন্ট অফ শোল্ডার জয়েন্ট সিনড্রোম, অর্থাৎ ইম্পাইজমেন্ট সিনড্রোম বলে থাকি। তো এই ইম্পাইজমেন্ট সিনড্রোম হলে সাধারণত আমরা কী ধরনের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিয়ে থাকি? এই ইম্পাইজমেন্ট সিনড্রোম হলে আমরা শোল্ডার জয়েন্টকে মোবিলাইজেশন করে থাকি এবং ইম্পাইজমেন্ট যে রিজিয়ন রয়েছে সেই রিজিয়নটে মোবিলাইজেশন করে, সব টিস্যু মোবিলাইজেশন করে আমরা সেটাকে ফ্রি করে দিয়ে থাকি। পরবর্তীতে তার পেইন আর হয় না এবং সাথে আমরা কিছু ইলেকট্রোথেরাপি ইকুইপমেন্ট ইউজ করতে পারি। তার মধ্যে রয়েছে আল্ট্রাসাউন্ড থেরাপি, IRR, টেন্স এবং বিভিন্ন ধরনের আমরা ইলেকট্রোথেরাপি ইউজ করতে পারি। এছাড়াও কিন্তু শোল্ডার জয়েন্টের ব্যথা হয়ে থাকে, আমরা বলেছি যে বার্সাইটিস হতে পারে। বার্সা যখন ইনফ্লামেশন হয় আমাদের শোল্ডার জয়েন্টে, আমরা বলছিলাম আর্টিকুলেশনের ভিতরে বার্সা রয়েছে। এই বার্সার কাজ কি? বার্সা কিন্তু আমাদের কুশন হিসাবে কাজ করে, অর্থাৎ এই বার্সা আমাদের একটা কুশনের মতো শোল্ডার জয়েন্টকে এটা বোন টু বোন এই ফ্র্যাকশন হইতে প্রিভেনশন করে। এই বার্সা যখন ইনফ্লামেশন হয় তখন এটাকে আমরা বলে থাকি বার্সাইটিস, অর্থাৎ বার্সা ইনফ্লামেশন। তাহলে আমরা এটা কিভাবে ডায়াগনোসিস করতে পারবো? এটা আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস নিতে পারি। এখানে এমআরআই করতে পারি। এমআরআই করলে আমরা বার্সাইটিস ইনফ্লামেশন দেখতে পাবো এবং এই ইনফ্লামেশন পেলে আমরা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্ট করে থাকি। অনেক সময় এখানে স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি, কিন্তু সেটা খুব একটা ভালো ফলপ্রসূ না, কিছুদিন পরে আবার হতে পারে। তা আমরা এখানে সাধারণত ফিজিওথেরাপি করে থাকি। ফিজিওথেরাপিতে আমরা মেডিকেল ইকুইপমেন্ট অর্থাৎ ইলেকট্রোথেরাপি মডালাইটিস ইউজ করতে পারি। তার মধ্যে আল্ট্রাসাউন্ড ইউজ করতে পারি। আল্ট্রাসাউন্ড ইউজ করলে কী হবে? ভিতরে যে বার্সায় যে রিজনটে ইনফ্লামেশন হয়েছে সেই ইনফ্লামেশন রিডিউস হবে। এছাড়া আমরা শোল্ডার জয়েন্টকে মাইল্ড মোবিলাইজেশন করে তার মুভমেন্ট রেস্ট্রিকশন প্রিভেনশন করতে পারি। এরপরে রয়েছে ভার্সা ইনফেকশন। অনেক সময় লক্ষ্য করা যায় যে বিভিন্ন কারণে কিন্তু ভার্সা ইনফেকশন হয়ে থাকে। এখন ভার্সাইটিস এবং ভার্সা ইনফেকশন এর ভিতরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? ইনফেকশন হলো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সেটা ইনফেকশন হয়েছে, আর ইনফ্লামেশন সেটা কেমিক্যাল মেডিয়েটর দ্বারা ইনফ্লাম হয়েছে। আর ইনফেকশন হয়ে গেলে আমরা কিন্তু জানি ফিজিওথেরাপিতে অনেক ট্রিটমেন্ট করে থাকি। অনেক সময় ঠান্ডা ইউজ করি, গরম ইউজ করি, হিট ইউজ করি। আমরা অনেক বলেছি যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের বেলায় কিন্তু আমরা শোল্ডার জয়েন্টে শর্টার ডায়াথার্মির কথা বলেছি, আল্ট্রাসাউন্ড থেরাপির কথা বলেছি, IR এর কথা বলেছি। এখন যখনই বার্সে ইনফেকশন হবে এখানে কিন্তু আপনি যদি হিট ইউজ করেন তাহলে কিন্তু আপনার ব্যথা বেড়ে যাবে। যার জন্য আমাদেরকে সাবধানে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস প্রক্রিয়াটা কি? এখানে আমরা এমআরআই করলে আমরা ইনফেকশন হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। ব্লাড টেস্ট করলে তার ব্লাডের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেটা ডিফারেন্সিয়াল ব্লাড সেল যেগুলো আছে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইসনোফিল, মনোসাইট, বেসোফিল, এই সমস্ত এর একটা তারতম্য আমরা দেখতে পাবো। তার ইনফেকশন আছে কিনা, টোটাল WBC কাউন্ট কত, এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার ইনফেকশন আছে। আর ক্লিনিক্যালি কিন্তু ইনফেকশন যখনই থাকবে পেশেন্টের বডিতে কিন্তু জ্বর থাকার সম্ভাবনা আছে, আর ইনফ্লামেশন হলে কিন্তু জ্বর থাকে না। এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে আমরা যখনই ইনফেকশন হবে তখন সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করা, ইনফেকশন হলে আল্ট্রাসাউন্ড ইউজ করা যাবে না, অর্থাৎ কোনো হিট ইউজ করা যাবে না। তাহলে কী ধরনের আমরা ট্রিটমেন্ট করতে পারবো? সেখানে আমাদের মুভমেন্ট রিস্ট্রিকশন, আমরা ফিজিওলজিক্যাল মুভমেন্টগুলোকে খুব জেন্টলি করার চেষ্টা করব, কিন্তু ভিগোরাস ফিজিওলজিক্যাল এক্সারসাইজগুলো করা যাবে না। এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, আইস ইউজ করতে পারি, অর্থাৎ ক্রায়োথেরাপি ইউজ করে আমরা বার্সার ইনফেকশনটা কমায় দিতে পারি। আমরা আরও বলেছিলাম যে শোল্ডার জয়েন্টের কিন্তু অনেক সময় ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন হয়। এই ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন হওয়ার কারণেও কিন্তু শোল্ডার জয়েন্টের পেইন হয়। আমরা সাধারণত দেখি
যে ক্যালসিফিকেশনগুলো আমরা সাধারণত এক্স রে করি বা এমআরআই করি, যেইটাই করি না কেন আমরা কিন্তু সেখানে দেখতে পাবো যে সে ক্যালসিফিকেশন হয়েছে। তাছাড়াও আমরা আরও দেখি যে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টে কিন্তু আর্থারাইটিস হয়। দেখা যাচ্ছে যে অনেক সময় আর্থারাইটিস হয়েছে, ডিফারেন্ট টাইপ আর্থারাইটিস হতে পারে। আমরা জানি যে আর্থারাইটিস সাধারণত আমরা দেখি দুইটা, যে একটা অস্টিও আর্থারাইটিস আর একটা হলো কি হয় রিউমাটয়েড আর্থারাইটিস। আরেকটা ধরনের ইনফ্লামেশন ডিজিজ হয়ে থাকে, সেটা হলো অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টে আর্থারাইটিস হতে পারে এবং টেন্ডনোনাইটিস হতে পারে। টেন্ডন যেটা আছে, টেন্ডনে কিন্তু ইনফ্লামেশনের কারণেও কিন্তু এখানে অনেক সময় ব্যথা হয়ে থাকে। তো এখন অনেক সময় দেখা যাচ্ছে যে তার রিউমাটয়েড আর্থারাইটিসও আছে এবং অস্টিও আর্থারাইটিস আছে। হাউ উইল ইউ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আপনি ডিফারেন্সিয়াল কীভাবে ডায়াগনোসিস করবেন? এখানে আমরা জানি যে অস্টিও আর্থারাইটিস যদি হয় এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, আর রিউমাটয়েড আর্থারাইটিস কিন্তু এটা একটা অটো ইমিউন ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ আর এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। এখন আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা করব যে পেশেন্টকে যখন আমরা দেখব যে যদি রিউমাটয়েড আর্থারাইটিস হয় সেটা কিন্তু সিমেট্রিক্যালি পেইন হবে, সিমেট্রিক্যালি ক্লিনিক্যাল সাইন সিমটম হবে। যেমন লেফট শোল্ডার জয়েন্টে যদি ব্যথা হয়ে থাকে রাইট শোল্ডারও কিন্তু হবে, কিন্তু অস্টিও আর্থারাইটিসের বেলায় কিন্তু তা না, এ কিন্তু অ্যাসিমেট্রিক্যাল হবে, অর্থাৎ সিমেট্রিক্যাল এটা হবে না, সিমেট্রিক্যাল এই ক্লিনিক্যাল সাইন সিমটমগুলো দেখা যাবে না। আর রিউমাটয়েড আর্থারাইটিসে কিন্তু স্মল জয়েন্টে কিন্তু ফার্স্টলি এফেক্ট করে, এটা আমাদের একটা দেখার বিষয় আছে। আর ডিজেনারেটিভ চেঞ্জ যেটা হয় অর্থাৎ অস্টিও আর্থারাইটিস যেটা হয় সেটা লার্জ এবং ওয়েট বেয়ারিং জয়েন্টগুলোতে হয়ে থাকে। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে কিন্তু আমরা এটা ট্রিটমেন্টে যাব। যদি এখানে অস্টিও আর্থারাইটিস ফর্ম করে থাকে, পেশেন্টের অস্টিও আর্থারাইটিসের কারণে যদি শোল্ডার জয়েন্টে পেইন হয় তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি আলাদা, এবং রিউমাটয়েড আর্থারাইটিসের কারণে যদি এটা শোল্ডার জয়েন্টে পেইন হয় তাহলে কিন্তু ট্রিটমেন্ট পদ্ধতি ভিন্ন ভিন্ন। তাহলে আমরা জেনে নেই যে অস্টিও আর্থারাইটিস হলে এখানে কী কী ধরনের চেঞ্জ হতে পারে। অস্টিও আর্থারাইটিস হলে আমরা এটার যে ডায়াগনোসিস করবো এটা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আমরা দেখতে পারি। রেডিওলজিক্যাল ফাইন্ডিংস দেখলে দেখবো যে আমরা শোল্ডার জয়েন্টের ভিতরে সেখানে অস্টিওফাইট ফর্মেশন করছে, বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন দেখা দিছে, এই সমস্ত কারণে কিন্তু ব্যথা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে ইলেকট্রোথেরাপি ইকুইপমেন্ট রয়েছে, মডেলাইটিস রয়েছে, শর্ট ওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, এগুলো ইউজ করে কিন্তু আমরা সেই ইনফ্লামেশনটা রিডিউস করতে পারি। আর বিভিন্ন ধরনের মোবিলাইজেশন, শোল্ডার জয়েন্টের মোবিলাইজেশন করে আমরা তার মুভমেন্ট রিস্ট্রিকশনকে প্রিভেনশন করতে পারি। আর যদি অস্টিও আর্থারাইটিস অফ দি শোল্ডার জয়েন্ট হয় তাহলে অস্টিও আর্থারাইটিস যদি হয় এক্ষেত্রে আমরা তার দেখবো যে তার সিমেট্রিক্যাল আছে কিনা। সেই সিমেট্রিক্যাল যদি থাকে, অস্টিও আর্থারাইটিস যদি ডায়াগনোসিস হয়ে থাকে, এখানে আমরা প্যারাফিন ওয়াক্স ব্যবহার করতে পারি এবং জেন্টালি মোবিলাইজেশন করতে পারি। এখানে কিন্তু ভিউরাস মোবিলাইজেশন করা যাবে না, এবং আমরা আইআরআর ইউজ করতে পারি। আইআরআর ইউজ করে তার মাসেল স্পাজমকে করতে পারি এবং ডেইলি এডিএল মেনটেন করতে পারি। ডেইলি অ্যাক্টিভিটি সে করবে, এর কারণে হবে কি তার মুভমেন্ট রিস্ট্রিকশন হবে না। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা শোল্ডার জয়েন্টের ব্যথা এবং ডিসঅর্ডার কী কী আরও প্রবলেম থাকতে পারে তার মধ্যে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের বাইসেপস যে মাসল রয়েছে সেই মাসল অনেক সময় টিয়ার হতে পারে। এই টিয়ারের অনেক কারণ রয়েছে। এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে হতে পারে, খেলাধুলা জনিত টিয়ার হতে পারে, ওভার এক্সেসিভ ফোর্স, এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু এটা হতে পারে। তাহলে এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারবো? এটা আমরা ক্লিনিক্যালি অন এক্সামিনেশন ডায়াগনোসিস করতে পারি। তাছাড়াও আমরা আলট্রাসোনোগ্রাম করে কিন্তু আমরা এটার আলট্রাসোনোগ্রাম, তারপরে এমআরআই করে কিন্তু আমরা এইটা ইনজুর হয়েছে কিনা, সফট ইনজুর হয়েছে কিনা সেটা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। বাইসেপস টিয়ার হলে সাধারণত আমরা ফিজিওথেরাপিতে কী ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি?
আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন ধরনের কোন গ্রেডে বাইসেপস টিয়ার হয়েছে, বাইসেপসের গ্রেড অনুযায়ী আমরা সেই ম্যানেজমেন্টে যাব। তো ইন জেনারেল আমরা যেটা বলবো সেটা হলো যে বাইসেপস টিয়ার হলেই প্রথমেই আমরা রেস্ট টু দ্য পার্ট, অর্থাৎ ওই রিজিয়নটাকে আমরা ইমোবিলাইজেশন করে রাখবো, সেখানে যাতে ফার্দার আর কোনো বাইসেপস মাসল আর যেন টিয়ার না হয়, যার জন্য সেখানে ইমোবিলাইজেশন করে রাখবো। আর যদি আমরা অ্যাকিউট স্টেজে ট্রিটমেন্ট করতে যাই সেখানে আমাদের কিন্তু 72 আওয়ার্স পর্যন্ত আমরা ক্রায়োথেরাপি ইউজ করতে পারি। ফলে কী হবে, সেখানে ইনফ্লামেশন রিডিউস হবে, ভেসোকনস্ট্রিকশন হবে এবং ইনফ্লামেশনটা হবে না, সুইলিং কমে যাবে, ব্যথা কমে যাবে। আফটার 72 আওয়ার্স আমরা কিন্তু সেখানে আল্ট্রাসাউন্ড থেরাপি ইউজ করতে পারি এবং থেরাপিউটিক যে কোনো ধরনের মডুলাইটিস এটা আমরা ইউজ করতে পারি এবং পরবর্তীতে আমরা স্টেজ অনুযায়ী ট্রিটমেন্ট প্রটোকল সেট আপ করতে পারি এবং সেখানে আমরা বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে পারি এবং ফাংশনাল এক্সারসাইজগুলো আমরা করাইতে পারি। আমরা আরও বলেছিলাম যে রিঅ্যাক্টিভ ক্যালসিফিকেশান, শোল্ডার জয়েন্টে কিন্তু রিঅ্যাক্টিভ ক্যালসিফিকেশান হয়ে থাকে। এই রিঅ্যাক্টিভ ক্যালসিফিকেশান হলেও কিন্তু এখানে ফিজিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো দর্শকবৃন্দ, এটা আপনারা জানতে পারলেন যে শোল্ডার জয়েন্টে নানান কারণে কিন্তু শোল্ডার জয়েন্টে ব্যথা হয়ে থাকে। তো শোল্ডার জয়েন্টে যখনই ব্যথা হয় তখনই কাল বিলম্ব না করে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অথবা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হলে কিন্তু আপনি আপনার জটিলতা থেকে বাঁচতে পারবেন। আমরা লক্ষ্য করেছি যে সমস্ত পেশেন্ট শোল্ডার জয়েন্টের অল্প ব্যথা নিয়ে ভুগতে থাকেন, বছরের পর বছর, মাসের পর মাসও কিন্তু তারা এগুলো ভুগতে থাকবেন এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে তাদের এই শোল্ডার পেশেন্ট তার হাতটাকে মুভমেন্ট করতে পারছে না এবং সঠিক দৈনন্দিন যে কাজগুলো করবে সেগুলো করতে পারতেছে না, তার ফাংশনাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই ফিজিওথেরাপি যদি আপনি সঠিকভাবে চিকিৎসা নিতে পারেন এবং বিশেষজ্ঞ পর্যায়ে যদি ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে যদি আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা সম্পূর্ণই ভালো হয়ে যায় এবং আমি আশা করব আপনার এই ধরনের প্রবলেম থাকলে অবশ্যই আপনি ফিজিওথেরাপি সেন্টারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম রোটেটরি কাপ মিশনের কারণেও কিন্তু আমাদের শোল্ডার জয়েন্টের ব্যথা হয়ে থাকে। তাহলে আমরা আজকে শোল্ডার জয়েন্টের ব্যথার সাথে আমরা আজকে ডিটেলস আলোচনা করব রোটেটরি কাপ টেন্ডনাইটিস। রোটেটরি কাপ টেন্ডনাইটিস এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ শোল্ডার জয়েন্ট ব্যথা। এই রোটেটরি কাপ টেন্ডনাইটিসকে কিন্তু আমরা আবার বলে থাকি শোল্ডার ইমপ্যাজমেন্ট সিনড্রোম, অর্থাৎ এটাকে আমরা শোল্ডার ইমপ্যাজমেন্ট সিনড্রোমও বলে থাকি। তাহলে এখন আমরা আজকে জেনে নেই রোটেটরি কাপ টেন্ডনাইটিস বলতে আমরা কী বুঝি। রোটেটরি কাপ টেন্ডনাইটিস হচ্ছে অ্যাফেক্টেড দ্য টেন্ডন অ্যান্ড দ্য মাসল দ্যাট হেল্পস দ্য মুভমেন্ট আওয়ার শোল্ডার জয়েন্ট। অর্থাৎ আমরা যে শোল্ডার জয়েন্ট মুভমেন্ট করে থাকি, এই শোল্ডার জয়েন্ট মুভমেন্ট করতে যায় যে সমস্ত মাসল এবং টেন্ডন এর সাথে জড়িত থাকে, সেই টেন্ডনগুলো যদি অ্যাফেক্টেড হয়ে থাকে, ইনফার্ম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি রোটেটরি কাপ টেন্ডনাইটিস। এই রোটেটরি কাপ টেন্ডনাইটিসকে আমরা আরেকটা নামে বলে থাকি যে ইমপ্যাজমেন্ট সিনড্রোম অফ দি শোল্ডার। এই রোটেটরি কাপ টেন্ডনাইটিসের কী কারণ থাকতে পারে এবং যে সমস্ত কারণে আমাদের শোল্ডার জয়েন্টের পেনটা অতিরিক্ত হয়, কারণগুলোর মধ্যে রয়েছে যদি আমরা দীর্ঘ সময়ে একই পজিশনে আমরা শোল্ডার জয়েন্টকে রাখি, অর্থাৎ অনেক সময় আমরা কোনো চেয়ারে বসে আসি বা বেডে শুয়ে আসি, আমরা একটা হাতের উপরে দীর্ঘ সময় মাথাটা রেখে বা শোল্ডার জয়েন্টটাকে রেখে আমরা ঘুমাচ্ছি বা বসে আসি, অর্থাৎ কোর পোস্চার। এই কোর পোস্চার কারণে কিন্তু আমাদের এই রোটেটরি কাপ টেন্ডনাইটিস হয়ে থাকে, অর্থাৎ শোল্ডার ইমপ্যাজমেন্ট সিনড্রোম হয়ে থাকে। আরেকটা কারণ থাকে স্লিপিং অন শোল্ডার জয়েন্ট এভরি নাইট, অর্থাৎ প্রত্যেক রাত্রেই যদি আমরা একই পজিশনে একটা শোল্ডার জয়েন্টের উপরে ঘুমাই, অর্থাৎ একদিকে কাত হয়ে ঘুমাই, তাহলে কিন্তু যেদিকে কাত হয়ে ঘুমাচ্ছি প্রতিদিনই
সেইখানে কিন্তু আমাদের সেই শোল্ডার জয়েন্টে কিন্তু আমাদের ব্যথা হতে পারে। তাছাড়াও আরও হতে পারে রিপিটেটিভ হেভি ওয়েট ক্যারি। আমরা যখন কোনো হেভি ওয়েট বারবার লিফটিং করছি তখন কিন্তু আমাদের এটা শোল্ডার জয়েন্টে ব্যথা হতে পারে। তাছাড়াও আরও অজানা অনেক কারণে কিন্তু আমাদের শোল্ডার জয়েন্টে পেন হতে পারে। শোল্ডার জয়েন্টে যখন পেন হবে, হোয়াট আর দ্য সিমটমস অফ শোল্ডার পেইন। শোল্ডার যখন পেইন হয় তখন কী কী ধরনের সিমটমগুলো আমরা লক্ষ্য করতে পারি। আমরা লক্ষ্য করি যে শোল্ডার জয়েন্টে কন্টিনিউয়াস পেইন অ্যান্ড সোয়েলিং থাকে। কোন দিকে থাকে? অ্যান্টেরিয়র পার্ট অফ দি শোল্ডার জয়েন্ট, অথবা যেখানে মাসুল এবং টেন্ডনের অরিজিন আছে বাইসেপিটাল গ্রুপ, সেখানে কিন্তু ব্যথা থাকে। পেন ইনক্রিজ বাই ইউজিং অর লোয়ারিং অফ দি হ্যান্ড। আমরা যখন হাতটাকে উপরের দিকে উঠাচ্ছি এবং নিচে নামাচ্ছি তখন কিন্তু আমাদের ব্যথাটা বাড়তেছে। অর্থাৎ আমরা সচরাচর লক্ষ্য করব যখন আমরা হাতটাকে উপরের দিকে উঠাচ্ছি এবং নিচে নামাচ্ছি তখন শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে। ক্লিকিং সাউন্ড থাকবে when রাইজিং ইওর আর্ম। যখন আমরা হাতটাকে উপরে উঠাবো তখন ক্লিকিং সাউন্ড থাকতে পারে। স্টিফনেস থাকতে পারে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার সময় দেখা যাবে শোল্ডার জয়েন্টে প্রচণ্ড পেইন হচ্ছে এবং হাতটাকে মুভমেন্ট করা যাচ্ছে না। পেইন দ্যাট কজ ইওর ওয়াক ফ্রম স্লিপ। কোনো সময় দেখা যাচ্ছে ব্যথার কারণে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, মধ্যরাত্রে আমাদের ব্যথা হচ্ছে শোল্ডার জয়েন্টে, সেই কারণে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে। পেন হোয়েন রেসিং বিহাইন্ড ইউর ব্যাক। যখন আমরা পিছন দিকে হাতটা নিচ্ছি তখন কিন্তু আমাদের ব্যথা হচ্ছে। পেন হোয়েন রেজিং বিহাইন্ড ইউর ব্যাক, লস অফ দি মোবিলিটি অ্যান্ড স্ট্রেংথ ইন দ্য অ্যাফেক্টেড পার্ট। আমাদের যে হাতের রোটেটরি কাপ লেশন যদি থাকে, লেশন থাকলে তাহলে কী হবে? আমাদের হাতের আর্মের মাসলগুলো উইক থাকবে এবং মোবিলিটিটা কম হবে। তাহলে আমরা কিভাবে এই রোটেটরি কাপ মাসল এটা আমরা ডায়াগনোসিস করব। আমরা ডায়াগনোসিস করব যে লুক, ফিল, মুভমেন্ট। লুকে আমরা দেখব যে মাসল সেখানে কোনো অস্টিং আছে কিনা, কোনো ডিফর্মিটি আছে কিনা, কালারে কোনো পরিবর্তন আছে কিনা, এগুলো আমরা লুক দেখব। আর টেন্ডারনেস দেখব, ফিলে দেখব আমরা টেন্ডারনেস, কোন ধরনের টেন্ডারনেস আছে, কোন গ্রেডে, কোন জায়গায়, কোন রিজিয়নে টেন্ডারনেস আছে, এগুলো আমরা দেখব। আর দেখব আমরা ফিজিক্যাল মুভমেন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ রেঞ্জ অফ মোশন। এই রেঞ্জ অফ মোশনের মধ্যে আমরা ইতিপূর্বে বলেছি যে অস্টোকাইনেমেটিক মুভমেন্ট দেখব আর হলো আর্থোকাইনেমেটিক মুভমেন্টগুলো আমরা দেখব। তাহলে কী ধরনের ইনভেস্টিগেশন আমরা রুগীকে অ্যাডভাইস করতে পারি? আমরা এক্স রে করতে পারি যে সেখানে কোনো বনি লিশন আছে কিনা, অর্থাৎ বনি স্পার আছে কিনা। আল্ট্রাসাউন্ড এবং এমআরআই দিতে পারি যে সেখানে কোনো ইনফ্লামেশন আছে কিনা আর কোনো মাসুল টিয়ারিং আছে কিনা। এই যে রোটেটরি কাপ লিশন দেখছে আমরা ডায়াগনোসিস করছি, তাহলে হাউ উইল ইউ ট্রিটেড রোটেটরি কাপ লিশন? তো রোটেটরি কাপ লিশন এটা মূলত প্রথমত আমরা কি করব? প্রাথমিকভাবে আমরা এটা ম্যানেজ করব পেইন অ্যান্ড সুইলিং, অর্থাৎ পেইন অ্যান্ড সুইলিংটাকে আমরা কমায় দিব। কি কারণে কমাবো? পেইন অ্যান্ড সুইলিং কমাইলে আমাদের হিলিং প্রসিডিউরটা প্রমোট হবে। আর আমরা রোগীকে অ্যাডভাইস করব অ্যাভয়েড অ্যাক্টিভিটি দ্যাট কজ পেইন। যেই সমস্ত কারণে ব্যথা হয়ে থাকে সেই সমস্ত কারণগুলোকে আমরা রোগীকে অ্যাভয়েড করতে বলবো। রোগীকে বলবো যে এই ধরনের কাজগুলো তোমরা করবা না। আর এখানে কি করব? আমরা ক্রায়োথেরাপি ইউজ করতে পারি, অর্থাৎ কোল্ড প্যাক ইউজ করতে পারি। এই কোল্ড প্যাক আমরা কি করতে পারি যে আমরা আমাদের ফ্রিজের সাধারণত আমরা কোল্ড প্যাক যদি নাও থাকে তাহলে আমরা ফ্রিজের যে নর্মাল বরফ আছে এই নর্মাল বরফকে কিন্তু আমরা যে কোনো টিস্যু পেপার অথবা যে কোনো সুতি কাপড়ের সাথে মানে র্যাপিং করে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি দিনে 3 থেকে 4 বার। তাহলে আমাদের ইনফ্লামেশন, তাছাড়াও আমরা NSAIDs অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করে কিন্তু আমরা রোগীর ব্যথা কমাতে পারি। সর্বোপরি আমাদের লক্ষ্য রাখতে হবে যে কারণে ব্যথা হচ্ছে সেই কারণকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও আমরা ফিজিক্যাল থেরাপি দিয়ে আমরা ব্যথা কমাতে পারি। ফিজিক্যাল থেরাপি ইনিশিয়ালি আমরা কি করব? স্ট্রেচিং করব আর প্যাসিভ রেঞ্জ অফ মোশন করবো আর কি। অর্থাৎ প্যাসিভ রেঞ্জ অফ মোশন বাড়ালে আমাদের কি হবে? রেঞ্জ অফ মোশন রিস্টোর হবে এবং পেইন এবং স্পাজম রিস্টোর হবে। তাহলে আমাদের ব্যথা কমে যাবে। হোয়েন পেইন ডিক্রিজ দেন টিচ স্ট্রেংথেনিং এক্সারসাইজ, অর্থাৎ যখন ব্যথা কমে যাবে তখন আমরা রুগীদেরকে স্ট্রেংথেনিং এক্সারসাইজ নিজেরা করাই দেবো এবং
শিখাই দেবে। স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করলে মাসল যখন স্ট্রেংথ হবে তখন তার ব্যথা কমে যাবে। অনেক সময় এই ক্ষেত্রে ভালো না হলে আমরা সার্জারি করার পারমিশন দিয়ে থাকি, যে সার্জারি করেন, কিন্তু রুগী সার্জারি করার পরেও প্রপারলি গুড প্রোগ্নোসিসের জন্য অবশ্যই ফিজিওথেরাপি ট্রিটমেন্টের বিশেষ প্রয়োজন পড়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থাকবেন আফটার সার্জারি। আফটার সার্জারিতে যখন ইমোবিলাইজ করা হয় সেই সময় কিন্তু ফিজিওথেরাপি দরকার পড়ে ডিউরিং ইমোবিলাইজেশন এবং আফটার রিমুভাল অফ ইমোবিলাইজেশন, তখন ফাংশনাল অ্যাক্টিভিটি এবং স্ট্রেংথেনিং করার জন্য কিন্তু এবং স্কার রিডিউস করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। অনেক রোগীকে আমরা লক্ষ্য করেছি যে এই সমস্ত ক্ষেত্রে তারা অপারেশন করার পরে আর সেখানে কোনো চিকিৎসার প্রয়োজন মনে করে না, পরবর্তীতে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে থাকে এবং আবার সে আগের মতো ব্যথা থাকতে পারে। আমরা রোগীকে কিভাবে হোম কেয়ারে রাখলে পেশেন্টের ভবিষ্যতে সে নিজের চিকিৎসা নিজে করে থাকতে পারবে এবং এই পেইন ইনক্রিজ করবে না সেই ব্যাপারে আমরা এখন বলছি, অ্যাডভাইস দিচ্ছি। পেশেন্টকে আমাদের করতে হবে কি, সেলফ কেয়ার থাকতে হবে। এই সেলফ কেয়ারের ইনক্লুডে থাকতে হবে। এর মধ্যে কি করতে হবে, যে আমরা বলছি যে পোর পোস্টারের কারণে কিন্তু আমাদের এই ব্যথা হতে পারে। যে সমস্ত কারণগুলো আমরা বলেছি, যে একই সাইডে একদিকে কাট করে অনেকক্ষণ শুয়ে থাকা যাবে না, এই পোর পোস্টারের কারণে কিন্তু ব্যথা হয়। অতএব এই পোর পোস্টারকে অ্যাভয়েড করতে হবে। আমরা যখন সিটিংয়ে যাই, সিটিংয়েও আমাদের পোর পোস্টার অ্যাভয়েড করতে হবে এবং গুড পোস্টারে থাকতে হবে। অ্যাভয়েড লিফটিং ইউর আর্ম, আমরা যে কোনো জিনিস ভারী জিনিস উঠানো থেকে আমরা বিরত থাকবো, কারণ ভারী জিনিস উঠাইতে গেলে আমাদের যে টেন্ডন এবং মাসল আছে, যেই জায়গাটাতে ইনফ্লামেশন হয়েছে সেখানে কিন্তু আবার রিপিটেটিভ ইনজুরি হবে, ফলে ব্যথা আরও বাড়বে। অ্যাভয়েড রিপিটেটিভ অ্যাক্টিভিটি, আমাদের যে বারবার আমরা যে হাতের ব্যথা আছে সেই হাতটা যদি বারবার আমরা অ্যাক্টিভিটি করি তাহলে আমাদের ব্যথাটা আরও বেড়ে যাবে, সারবে না। অ্যাভয়েডিং স্লিপিং অন দ্য সেম সাইড এভরি নাইট, আমরা যে সেম সাইডেই প্রতিদিন শোল্ডার জয়েন্টে ঘুমাতে যাই, এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ মানে দুই পাশেই আমাদের দুই শোল্ডার জয়েন্টে আমাদের ইউজ করতে হবে ঘুমানোর সময়। একটা শোল্ডার জয়েন্টের উপরে ভর করে ঘুমানো যাবে না। অ্যাভয়েডিং ক্যারিং এ ব্যাগ অন অনলি ওয়ান শোল্ডার, অর্থাৎ আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে যখন ব্যাগ নিচ্ছি একটা কাঁধের উপরে কিন্তু আমরা ব্যাগ নিচ্ছি, এটা করা যাবে না। আমরা যখন ব্যাগটা নিব সেটাকে অ্যাভয়েড করতে হবে এবং ব্যাগটা যদি আমরা বডির সাথে লাগাইয়া দুই হাত দিয়ে ধরে ইউজ করি সেটা কিন্তু সবচেয়ে ভালো, তাহলে আমাদের শোল্ডার জয়েন্টে ব্যথা হবে না। এই জন্য আমরা বলছি ক্যারিং থিংস ক্লোজ টু ইউর বডি, অর্থাৎ কোনো জিনিস যদি আমরা বহন করি আমরা আমাদের শরীরের সাথে লাগাই নিয়ে চলবো। স্ট্রেচিং এক্সারসাইজ স্টার্ট করতে হবে এবং দিনে কয়েকবার এই স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। স্ট্রেচিং এক্সারসাইজ করলে তার কোনো ব্যথা হবে না। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই পর্বে আলোচনা করেছি শোল্ডার জয়েন্টের পেন এবং এই শোল্ডার জয়েন্টের পেনের কারণে কী কী প্রবলেম হতে পারে এবং কোন কোন সমস্যার কারণে আমাদের ব্যথাগুলো হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি কেউ এই ধরনের সমস্যায় ভুগে থাকেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চেম্বার রয়েছে গুলশান কিওর মেডিকেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এখানে গুলশান 1 রোড নম্বর 16, এখানে আমাদের অত্যাধুনিক ফিজিওথেরাপি সার্ভিস রয়েছে। আমাদের এখানে রয়েছে দক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী পর্যায়ের বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টগণ। এখানে আপনারা পুরুষ ও মহিলা ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে এই ফিজিওথেরাপি সার্ভিসটাকে চালু করা হয়েছে। আপনি এখানে যোগাযোগ করে আপনি আপনার চিকিৎসা গ্রহণ করতে পারেন। আর আমরা যে সমস্ত নির্দেশাবলী অ্যাভয়েড করার জন্য বললাম বাসায়, সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকে শেষ করছি। খোদা হাফেজ।